শেখ হাসিনার রায়ে ন্যায় বিচার হয়েছে মত বিএনপির। আংশিক গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলছেন জামায়াত। দ্রুত রায় কার্যকরের দাবি এনসিপির। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক। ভারত থেকে ফেরাতে সরকারকে হাল না ছাড়ার পরামর্শ আইনজীবীর। ভুয়া খাতে কোটি কোটি টাকা নিচ্ছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। বেশি বেতন দিতে সরকারিকরণে বাধা সিদ্ধেশ্বরী শিক্ষকদের একাংশের। নজরদারি তাগিদ টিআইবির। এবং জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিললেও কি পরিমাণ পাবে বাংলাদেশ হয়নি চূড়ান্ত। মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু, দর কষাকষির পরামর্শ বিশেষজ্ঞের। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাজা দেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এ রায়কে যুগান্তকারী আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউশন। তবে রায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায়। অভিযুক্ত 3 আসামির 2 জন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে পলাতক, আর কাঠগড়ায় থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি থেকে রাজসাক্ষী। নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পর সোমবার দুপুর 12:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। 2.5 ঘন্টা ধরে পড়া হয় 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় 2 জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ করলেও রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশ করায় 5 বছরের কারাদণ্ড দেয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়। এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। একই সঙ্গে দেশে থাকা হাসিনা কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। রায়কে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির দণ্ড হওয়ায় কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। প্রসিকিউশন জানিয়েছে রায় প্রকাশের 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আসামিরা। তবে সেজন্য দেশে ফিরতে হবে শেখ হাসিনা ও কামালকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রায়ে আংশিক গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে উল্লেখ করে জামায়াত বলছে, এখন শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব, আর নির্বাচনের আগেই তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান এনসিপির। মানবতা বিরোধী অপরাধ, হত্যার পর মানুষ পুড়িয়ে মারাসহ 5টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বহুল প্রতীক্ষিত এই রায়ের পর নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও এসেছে প্রতিক্রিয়া। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, যা মাইল ফলক। তিনি বলেন, আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়,
কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আংশিক হলেও বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে। এদিকে রায়ের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানান। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয় এমন মন্তব্য করে রাজনৈতিক দলের নেতারা বলেন, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে গুলশানের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ সভায় তিনি বলেন, সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতা বিরোধী ও নৃশংস হত্যাকাণ্ড এবং গণহত্যার অপরাধের বিচার করা হয়। মির্জা ফখরুল বলেন, আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। প্রায় 2 ঘণ্টা ব্যাপী স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন তারা। হাসান আলীর প্রতিবেদন। আবু সাইদ মুগ্ধ ও অসীম রিয়াগোপ সহ 1400 ছাত্র জনতাকে হত্যাযজ্ঞের প্রথম রায় দেখল বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি। ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধে মৃত্যুদণ্ড ও 1টিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। That is sentence of death. মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটির যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরও অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জই হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে। সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো
এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, ইট পাটকেল ছুড়ে পাল্টা জবাব। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে রণক্ষেত্র ধানমন্ডি 32। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে হাজির হলেও শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। দুপক্ষের ধস্তাধস্তির পর থেকে থেমে থেমে চলে সংঘর্ষ, আহত হয়েছে অনেকে। একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, আইনশৃঙ্খলা বাহিনীর ইট পাটকেল ছুড়ে জবাব দেয় ছাত্র জনতা। সোমবার দুপুর 1টা থেকে থেমে থেমে চলে সংঘর্ষ। ধানমন্ডি 32 নম্বর ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অনেকে। এর আগে বুলডোজার দিয়ে শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর 12টার দিকে ধানমন্ডি 32 নম্বরে আসেন শিক্ষার্থীরা। পুলিশ অনুমতি না দিলে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা। কিছু শিক্ষার্থী ঢুকতে পারলেও বুলডোজার সহ বেশিরভাগই বাইরে থেকে যান। পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা এবং ইট পাটকেল নিক্ষেপ করায় চড়াও হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে যে মিরপুর রোডের পাশে যে 32-এ ঢোকার যে রাস্তাটা, ব্লকটা আমাদের ব্লক দেওয়া ছিল আগে থেকে। তো ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। সন্ধ্যায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়ে ধানমন্ডি 32 নম্বরের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রাজনৈতিক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড বলে দাবি নেতাকর্মীদের। হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে মিছিল করছেন কিবরিয়ার রাজনৈতিক সহযোদ্ধারা। এদিকে খুন করে পালানোর সময় দ্রুত রিকশা না চালানোয় চালককেও গুলি করে দুর্বৃত্তরা। আহত চালককে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গুলি করছে তারা, তার পিছনে গুলি ধরছে যে অটো জোরে চালা, তো ওর চার্জ ছিল না, অটো না চার্জ থাকাতে ও জোরে চালাতে পারেনি, এর জন্য গুলি করছে। পল্লবী থানা পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করেছে তারা। দলীয় কোন্দল নাকি অন্য কোনো বিষয় আছে তা তদন্তের পর বেরিয়ে আসবে বলে জানায় পুলিশ। জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করি আমরা। ওরে নিয়ে বাকি অন্যান্য ওর সাথে কারা কারা জড়িত ছিল ওকে নিয়ে ওটা নিয়ে আমরা কাজ করছি। আমরা তদন্ত আমরা শেষ করে তো আমরা ইয়া পাইলে আপনাদেরকে জানাবো। এখন পর্যন্ত মামলা না, আমরা যোগাযোগ করছি, ভিকটিমের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করছি। এদিকে কিবরিয়াকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পল্লবীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রামপুরার ত্রিমোহনী সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলের পাশেই এলপি গ্যাসের একটি গোডাউন ছিল। এই ঘটনায় কেউ আহত হয়নি। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। 10 মিনিট এই সড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে রাতে কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নেই ল্যাব বা মাল্টিমিডিয়া সংক্রান্ত কোনো সেবা, এক যুগেও প্রকাশ হয়নি কোনো সাময়িকী। তবুও বছরে এই দুই খাতে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। খোদ সরকারি তদন্তে উঠে এসেছে এমন তথ্য। আর কলেজ সরকারিকরণের নির্দেশনা জারি হলেও বেশি বেতন নেয়ার ধারা অব্যাহত রাখতে সরকারিকরণ প্রক্রিয়া আটকে রেখেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষকদের একাংশ। দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি আদায়ের বিষয়টি সরকারকে কঠোরভাবে মনিটরিংয়ের পরামর্শ টিআইবির। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত।
রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। বেশ কয়েকবার দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া 30,000 শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে বছরের শুরুতে ভর্তির জন্য নেওয়া হয় 8,000 টাকা। রসিদ দিলেও তাতে উল্লেখ নেই কোনো খাত, তাই বছরের পর বছর অন্ধকারে অভিভাবকরা। 8,000 টাকা করে নিচ্ছে এবং কোন খাতে এই টাকাটা যায় সেটা কখনো গার্ডিয়ান জানে না। টাকাগুলো আমাদের কাছ থেকে নেয় মাদলি বা বাৎসরিক বা ভর্তির সময়, এগুলা কি জন্য নেয়, কি করে, আমরা এগুলা কিছুই জানি না। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে জনপ্রতি 150 টাকা আদায় করা হয় বার্ষিক সাময়িকীর জন্য। বেতনের সঙ্গে প্রতি মাসে আইসিটি ও মাল্টিমিডিয়া ফি বাবদ 150 টাকা আদায় করা হয়। বছরে এই দুই খাতে কোটি কোটি টাকা আদায় করা হলেও 13 বছর ধরে প্রকাশ হয়নি কোনো সাময়িকী। আইসিটি বা মাল্টিমিডিয়া সংক্রান্ত কোনো সেবাও দিচ্ছে না প্রতিষ্ঠানটি। প্রতি মাসে 150 টাকা করে মাল্টিমিডিয়া ও আইসিটি চার্জ দিয়ে যাচ্ছি। যে চার্জগুলি কী জন্য নিচ্ছে আমরা এটা ক্লিয়ার নই। ম্যাগাজিন বা স্মরণিকা পাইনি, তবে মাঝে শুনেছিলাম বাচ্চাদের কাছ থেকে কিছু লেখা নেওয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষক বলছেন 13 বছরের অচল আয়তন ভেঙে আগামী বছর থেকে প্রকাশ করা হবে স্মরণিকা। এ ব্যাপারে আলোচনাও হয়েছে এবং সম্পাদক ঠিক করা হচ্ছে কি নিয়ে এই কাজটি করবেন। নতুন বছর আসলে এইগুলি হবে আর কি। এবার যেতে চাই রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। ভালো ফলাফলের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় এই কলেজ। নির্দেশনা জারির 6 বছরেও সরকারি না হওয়ায় শুধু বেতন বাবদেই শিক্ষার্থীদের দিতে হচ্ছে 1200 টাকা। আমাদের যেখানে 25 টাকা বেতনে পড়ার কথা সেখানে আমরা এখন 1200 টাকা বেতনে পড়ছি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার প্রয়াত মতিয়া চৌধুরীর ঘনিষ্ঠ ইমরান হুসাইন ও দলটির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সাদেকিন রহমান ভূঁইয়া সহ শিক্ষকদের একটি অংশ আটকে রেখেছেন সরকারিকরণ প্রক্রিয়া। সরকারিকরণ হলে মানে তাদের ভাষ্যমতে যে তাদের বেতন কমে যাবে অথবা তাদের পদ হারিয়ে যাবে। কিছু সংখ্যক শিক্ষকরাই এটার পিছনে কলকাঠি নাড়তেছে যাতে এটা সরকারিকরণ না হয়। টিআইবি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম কঠোরভাবে মনিটরিং এর পাশাপাশি দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যেহেতু এখানে অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত বেতন ইত্যাদি নেওয়ার অভিযোগ আছে, যে কারণে শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেই প্রেক্ষিতে যেটা করা উচিত সরকারের সেটা হচ্ছে এই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা জবাবদিহিতা, স্বচ্ছতার আয়ত্তে আনার জন্য একটা সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে সেগুলো কমপ্লায়েন্সে বা মান্য করার বাধ্যবাধকতা তৈরি করা। এদিকে বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যে দুর্নীতি হয়েছে তা রোধে যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং এর কথা বলছে বর্তমান প্রশাসন ও পরিচালনা পর্ষদ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবারে জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস পেলেও বাংলাদেশ কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে সেটি চূড়ান্ত হয়নি। COP30 সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ক্ষয়ক্ষতি মোকাবেলায় আলোচনার পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ে পরিকল্পনা তুলে ধরার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। তবে প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকায় প্রতিশ্রুতি ও প্রত্যাশার 10% অর্থ মিলছে না বলে জানান বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দর কষাকষিতে বাংলাদেশকে আরও সরব হওয়ার পরামর্শ তাদের। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সহ স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে নিজ নিজ দেশের জাতীয় পরিকল্পনা। একই সঙ্গে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এসব দেশের কর্মকর্তারা। বিশেষ করে 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে প্রায় 74টি দেশ। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। 2035-এর মধ্যে আমাদের চেষ্টা থাকবে গ্লোবালি কালেকটিভলি $1.3 ট্রিলিয়ন এটা মোবিলাইজ করা এবং সবাই মিলে সেটাকে কালেকশন করা, সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
অর্থ যোগান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকায় প্রত্যাশার 10% তহবিলও বাংলাদেশ পাচ্ছে না জানিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ বাংলাদেশকে আরও জোরালোভাবে দর কষাকষি করতে হবে। শুধু অর্থ যোগানে পিছিয়ে নেই, আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় 10% অর্থ কিন্তু আমাদের পটে আসছে না। উন্নত দেশগুলো আরও বেশি সক্রিয় হওয়া, সাপোর্টিভ হওয়া। সবশেষে হচ্ছে যে ক্লাইমেট ফান্ডগুলোর যে প্রক্রিয়াগত জটিলতা সেটা দূর হওয়া। তবে শুধু দর কষাকষির মাধ্যমে সফলতা সম্ভব নয় জানিয়ে কপ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ডেলিগেশনরা সেই চেষ্টাটা করে যে G77 বা অন্যান্য দেশের সাথে মিলে ফুড সিস্টেমসকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের পক্ষ থেকে ভালো একটা ভূমিকা আছে। কি পরিমাণ ক্ষতিপূরণ আসতে পারে সেটি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি। প্রতি বছর বিশ্ব জলবায়ু সম্মেলনের আসরে বাংলাদেশ যোগ দিলেও ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়ে অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এবারের সম্মেলন থেকে অনেকটাই ইতিবাচক ফল আসবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। ব্রাজিলের বেলেমে আয়োজিত কপ সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। শুল্ক যুদ্ধের মধ্যেই চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে মার্কিন বাজারে 5.14% বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি। এ সময়ে প্রায় 3% প্রবৃদ্ধির দেখা মিলেছে তৃতীয় শীর্ষ রপ্তানির গন্তব্য যুক্তরাজ্যে। বরাবরের মতোই সবচেয়ে বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নে। তবে অপ্রচলিত বাজারে কমেছে রপ্তানি আয়ের পরিমাণ। গেল আগস্ট থেকে মার্কিন বাজারে পণ্য রফতানিতে 20% বেশি শুল্ক গুনতে হচ্ছে বাংলাদেশি রফতানিকারকদের। এমন শুল্ক বাধার মধ্যেই দেশটিতে বেড়েছে তৈরি পোশাক রফতানি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রফতানি আয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $259 কোটি তৈরি পোশাক গেছে যুক্তরাষ্ট্রে। হিসাব বলছে গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 5.14%। এ সময় বাংলাদেশি পণ্যের শীর্ষ রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে $625.72 কোটি মূল্যের পোশাক বিক্রি করেছেন উদ্যোক্তারা। মোট রফতানির 48% বেশি এই বাজারে গেলেও প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.46%। যুক্তরাজ্যে রফতানি হয়েছে $153.39 লাখ পোশাক, যা মোট রফতানির 11.81%, আর প্রবৃদ্ধি হয়েছে 2.72%। এদিকে 10.84% প্রবৃদ্ধি নিয়ে কানাডায় রফতানি হয়েছে $44.23 লাখ পোশাক। তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি। গেল বছরের একই সময়ের তুলনায় 2.69% কমে 15টি দেশে রফতানি হয়েছে $216.99 লাখ তৈরি পোশাক। অন্তরাসেন, সময় সংবাদ। চলতি অর্থ বছরে বাড়ছে চিংড়ি মাছের রপ্তানির আয়, বেড়েছে হিমায়িত মাছেরও, ঊর্ধ্বমুখী রয়েছে সবজি রপ্তানির আয়ও। রপ্তানি আয় বৃদ্ধির ধারায় রয়েছে মশলা জাতীয় পণ্য। মূল্য সংযোজনের পাশাপাশি এসব খাতের নামমাত্র রপ্তানি আয় বাড়াতে হলে হালাল সার্টিফিকেশনের দিকে নজর দিচ্ছেন অর্থনীতিবিদরা। ছোট পরিসরে হলেও বাংলাদেশের রফতানি আয়ে ভূমিকা রেখে চলেছে চিংড়ি। চলতি অর্থ বছরের প্রথম 3 মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ঊর্ধ্বমুখী ছিল চিংড়ির রফতানি, যদিও অক্টোবরে রফতানি 13.63% কমে যায়। তবে বছর ব্যবধানে অর্থ বছরের প্রথম 4 মাসে 9.96% বেড়ে চিংড়ি রফতানি আয় ঠেকেছে $12.16 লাখ। একইভাবে অর্থ বছরের প্রথম 3 মাসে রফতানি বাড়ে হিমায়িত মাছেরও। অক্টোবরে রফতানি 21.63% কমলেও বছর ব্যবধানে অর্থ বছরের প্রথম 4 মাসে 11.31% বেড়ে হয়েছে $2.53 লাখ। এমন প্রেক্ষাপটে মূল্য সংযোজনের পাশাপাশি মাছ প্রক্রিয়াজাত করে হালাল সার্টিফিকেশনের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমরা যদি মাছ প্রক্রিয়াজাত করে আমরা নতুন নতুন ধরনের খাদ্যপণ্য আসলে তৈরি করি, তাহলে সেক্ষেত্রে রপ্তানির সুযোগ বাড়বে। মাছের সঙ্গে যে হালাল ফুডের যে সমস্ত সার্টিফিকেশন, সেটাকে ইনশিওর করতে হবে। হাই গ্রেডের প্রোডাক্ট, ভ্যালু এডেড প্রোডাক্ট যখন আমরা তৈরি করব, তখন যেন এটা নিশ্চিত করি যে এটার হালাল সার্টিফিকেশন আছে। খাদ্যের জন্য এই সার্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাতে আমরা যেন একটু কাজ করি। চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর সময়ে ধারাবাহিকভাবে বেড়েছে সবজি রফতানি। অর্থ বছরের প্রথম 4 মাসে 47.19% বেড়ে রফতানি আয় ঠেকেছে $2.17 লাখ। জুলাই আগস্টে মশলা রফতানি কমলেও সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসে বেড়েছে। অবশ্য বছর ব্যবধানে অর্থ বছরের প্রথম 4 মাসে 6.01% বেড়ে মশলা রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $1.93 লাখ।
ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। গত 5 মাসে শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই অস্ত্রোপচার হয়েছে 267 জনের। তবে আলাদা ক্যান্সার বিভাগ না থাকা ও দীর্ঘ সময় ধরে রেডিওথেরাপি যন্ত্র নষ্ট থাকায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগামী বছরেই নতুন যন্ত্রপাতি সহ একটি পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালু করা হবে। শাকির মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সামনে ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘ জটলা। বর্তমানে বিভাগটিতে আউটডোরে কেমোথেরাপি সেবা চালু রয়েছে। চিকিৎসকরা জানান প্রতিদিন গড়ে বিভাগটি থেকে 100 জন রোগী চিকিৎসা নেন। তবে জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। 25 থেকে 30টা রোগী পার ডে দেওয়ার চেষ্টা করি, যদিও এটা আসলে খুব চ্যালেঞ্জিং বিষয় 4টা বেডে থেরাপি দেওয়া। না হলে আমরা যদি এটা নাও দিই তাহলে সিএলটা পিছিয়ে যাচ্ছে। পেশেন্টের একটা কেমোথেরাপি সিএল নিতে গেলে তাদের একটা দীর্ঘ লাইন অপেক্ষা করতে হয়। অন্যদিকে 16 বছর ধরে অচল হয়ে পড়ে রয়েছে রেডিওথেরাপি যন্ত্র। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 মাসে হাসপাতালটিতে ক্যান্সার আক্রান্ত 267 জনের অস্ত্রোপচার হয়েছে, যাদের অনেকেই তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ের রোগী। চিকিৎসকরা বলছেন আলাদা বিভাগ না থাকার পাশাপাশি রেডিওথেরাপি যন্ত্র দীর্ঘ সময় নষ্ট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ক্যান্সার চিকিৎসার জন্য 3টা উইংস আছে, আমাদের এখানে তো 1 নম্বর 2 নম্বর 2টা উইংস নাই। সার্জিক্যাল অনকোলজি এই বিভাগটি যদি চালু হয়ে যায় তাহলে আরও বেশ কিছু ওই বিভাগের কিছু দক্ষ চিকিৎসক আমরা পাবো, তার মাধ্যমে বিশেষ বিশেষ চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হবে। আগামী বছর আধুনিক যন্ত্রপাতি স্থাপন সহ পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালুর আশ্বাস হাসপাতাল পরিচালকের। 15 তলা যে বিল্ডিংটা হচ্ছে, যেটা অলমোস্ট কমপ্লিটেড, হয়তো আমরা আগামী বছরে আমরা হ্যান্ডওভার পাবো। সেই বিল্ডিংয়ে কিন্তু একটা বড় অংশ থাকবে রেডিওথেরাপি বা ক্যান্সার বিভাগ। এটা চালু হলে কিন্তু এই পুরো উত্তরবঙ্গের একটা প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট, একটা ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট আমরা এখানে চালু করতে পারবো। তবে শুধু আশ্বাস নয়, ক্যান্সারের চিকিৎসা সেবা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে চলছে গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনটির দেয়াল ও ছাদে ফাটল ধরেছে। মাঝে মধ্যেই দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। জমি জটিলতা নিরসন করে নতুন ভবন তৈরির আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের প্রতিবেদন। ফেটে চৌচির জরাজীর্ণ পরিত্যক্ত ভবন, মাঝে মধ্যেই খসে পড়ছে পলেস্তারা। এমন ঝুঁকিপূর্ণ ছোট একটি ভবনে চলছে গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের অর্ধলক্ষাধিক মানুষের নাগরিক সেবা প্রদানের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনটির দেয়াল ও ছাদে ফাটল ধরেছে। প্রায়ই দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে ছোট ভবনের ভেতরেই চলে গ্রাম আদালতের কার্যক্রম, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের দাপ্তরিক কাজ ও ডিজিটাল তথ্য সেবা সহ সকল কার্যক্রম। আমরা এখানে আসলেই মনে হয় কখন ভাঙ্গা পারে, এরকম আমরা ভয়েতে কেউ ঢোকেই নেই অবস্থা। পানি পড়ে, পানি ঝপঝপ করে বৃষ্টি পড়ে নিচে। সময় বাচ্চা নিয়ে আসা লাগে, মহিলা মানুষ আছে, তারা ভেতরে ভয়ে ঢুকতে পারেন এই ভবনের কারণে। এদিকে ভবনের অভাবে সরকারি বরাদ্দকৃত বিভিন্ন ত্রাণ পরিষদের ব্যবহৃত কম্পিউটার সহ বিভিন্ন দরকারি কাগজপত্র বৃষ্টিতে ভিজে ও যত্রতত্র রাখার কারণে নষ্ট হচ্ছে। চাল রাখার আমাদের খুব চাল রাখার সমস্যা, বীজের ব্যবস্থা আমরা এখানে বসে করার টেনশন করতে পারি না, ভয়ে ভয়ে থাকি। সেবা প্রত্যাশী এবং আমরা সেবা দিচ্ছি, আমার সবসময় একটা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। পরিষদের ভবনটি জরাজীর্ণ হওয়ায় নতুন করে মেরামত সম্ভব না জানিয়ে জমি জটিলতা নিরসন হলে নতুন ভবন নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। এই উচ্ছেদ কার্যক্রমটি শেষ হলে ইউনিয়ন পরিষদের এই 25% অধিক যে জায়গাটি আছে সেটি তারা দখলে আসলেই আমরা একটি পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাবো নতুন একটি ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের জন্য। 1962 সালে কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের 4 রুমের এই ভবনটি নির্মাণ করা হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। লাভের আশায় হিমাগারে আলু মজুত রেখে বিপাকে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। হিমাগার থেকে আলু বের করে বাজারে বিক্রি করে কেনা দামও উঠছে না, এমনকি চাষিদের পকেট থেকেই দিতে হচ্ছে কোল্ড স্টোরেজের ভাড়া। কৃষি বিপণন কর্মকর্তা জানান, আলুর বাজার দর কম থাকায় হিমাগার থেকে আলু বের হচ্ছে ধীরগতিতে। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। কোল্ড স্টোরের সামনে ব্যবসায়ীদের আগের মতো নেই ভিড়। লাভের আশায় কোল্ড স্টোরে আলু মজুদ রেখে মহাবিপাকে আলু চাষি ও ব্যবসায়ীরা।
আলু উৎপাদনে অন্যতম নীলফামারী। গত মৌসুমে জেলায় আলুর বাম্পার ফলন হয় প্রায় 5,50,000 মেট্রিক টন। দাম ভালো পাওয়ায় কোল্ড স্টোরগুলোর ধারণ ক্ষমতার কাছাকাছি 75,700 মেট্রিক টন আলু মজুদ রাখেন চাষি ও আলু ব্যবসায়ীরা। তবে বাজারে আলুর দাম কম থাকায় কোল্ড স্টোর থেকে ব্যবসায়ীরা আলু বের করছেন ধীর গতিতে। আলু রাখার সময় শেষ হলেও কোল্ড স্টোরগুলোতে অর্ধেক আলু রয়ে গেছে। ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন মজুদ আলু বাজারে বিক্রি করতে গেলে কেনা দামও পাচ্ছেন না তারা। এমনকি কোল্ড স্টোরের ভাড়াও দিতে হচ্ছে পকেট থেকে। খরচা পড়তে 14 টাকা, এখন বিক্রি করেছি মনে করুন 9 টাকা। আমার কিভাবে পোষাবে? আমরা যে গৃহস্থগুলো আসি সব এক মাটি। এবছর যে ধাক্কা খাসি, আগামীতে আমি উঠি দাঁড়ে পাবো না। আমাদের মজুদ করছিলাম 82,000 বস্তা, এই জগত ডেলিভারি হয়ে গেছে 45,000 বস্তা। আলু বের করার সময় বৃদ্ধির কথা জানিয়ে দাম বাড়তে পারে বলে জানান কৃষি বিপণন কর্মকর্তা। যে দামটা বিরাজ করছে এখন বাজারে, এই দামটা থেকে আরও 1 টাকা 2 টাকা বাড়তে পারে, হয়তো কমবে না। নতুন আলু যেহেতু এবার একটু দেরিতে আসবে, সুতরাং পুরাতন আলু যেটা মজুদ আছে সেই আলুটাও কিছুটা হলেও ব্যবহার হবে। নীলফামারীর 11টি কোল্ড স্টোরে আলু মজুদ রাখার ধারণ ক্ষমতা 90,100 মেট্রিক টন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কৃষকের বন্ধু খামারি এই অ্যাপ বদলে দিয়েছে দিনাজপুরের আমনের মাঠ, যার মাধ্যমে কৃষকরা সহজেই জানতে পারছেন কোন মাটিতে কোন ফলন ভালো হবে, কি পরিমাণ দিতে হবে সার, কীটনাশক। উন্নত কৃষি সেবা পেতে খামারি মোবাইল অ্যাপ কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের সদর উপজেলার সুন্দরবন এলাকায় 50 জন কৃষক 70 বিঘা জমিতে আমান ব্রি 51 ধান আবাদ করেন। মাটির গুণগত মান, মাটিতে কোন ধান বপন করলে ভালো ফলন হবে এবং কি পরিমাণে সার দিতে হবে সেসব সম্পর্কে কৃষকরা জানেন খামারি অ্যাপের মাধ্যমে। তাদের দাবি, অ্যাপের সহযোগিতায় এবার ভালো ফলন পেয়েছেন তারা। খামারি অ্যাপস ব্যবহার করার ফলে আমার সার সাশ্রয় হয়েছে এবং আর্থিক দিক থেকে লাভবান হয়েছি। কতটুকু জমিতে কতটুকু সার প্রয়োগ করতে হবে এই নির্দেশনা মেনে আমরা এই ফসল এবার আমরা অনেক ভালো পাইছি। আগে লাগতো মনে করেন 6-7টা স্প্রে, এখন আমার 2-3টাতে আমাদের কমপ্লিট। উৎপাদন খরচ কমিয়ে লাভজনক চাষাবাদের জন্য অনুমান ভিত্তিক সার কীটনাশক ব্যবহার না করে মোবাইল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ কৃষি বিভাগের। বিঘা প্রতি তাদের উৎপাদন খরচটা কমলো, কিন্তু তার উৎপাদনটা কিন্তু ঠিকই থাকলো। এক্ষেত্রে আমাদের সারের ব্যবহারটি কমার সাথে সাথে মাটির যে গুণগত মান সেটিও ঠিক থাকলো। সাথে সাথে আমাদের সরকারের যে উদ্দেশ্য সারের ভর্তুকি মূল্যটা কমানো বা সারের ব্যবহারটা কমানো, সেটি কিন্তু আমরা কমাতে সক্ষম হয়েছে। খামারি মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক যাতে অনুমান ভিত্তিক তারা সার প্রয়োগ না করে, এই প্রযুক্তি ব্যবহার করে যাতে যৌক্তিক ব্যবহার করে, সেটাও কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি এবং সেটা ক্লাস্টার পদ্ধতিতে করেছি। এবং কৃষক কিন্তু নিজ মুখে স্বীকার করলো যে তার ফলন কম হচ্ছে না, কিন্তু সারের ব্যবহারটা সে কমিয়েছে। কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও দেশের অর্থনীতিতে কৃষির অবদানকে গুরুত্ব দিয়েই উন্নত প্রযুক্তি নিয়ে কৃষকের পাশে থাকার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আশা করছি যে আমাদের কৃষক ভাইরা সরকারের যে মহৎ উদ্যোগ, কৃষি মন্ত্রণালয়ের যে নানামুখী যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো আমরা মাঠে ছড়িয়ে দিচ্ছি। আমরা সবসময় কৃষক ভাইদের পাশে আছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, মোবাইল অ্যাপ প্রযুক্তির মাধ্যমে দিনাজপুরে এবার 133 হেক্টর জমিতে ব্রি 51 ধান আবাদ করেছেন 428 জন কৃষক। ফলনও ভালো পেয়েছেন। সময় সংবাদ, দিনাজপুর। গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ ফিলিস্তিনি গোষ্ঠী। তাদের ঘোষণা, গাজায় সব বিদেশি সেনা বা আন্তর্জাতিক নিয়ন্ত্রণ মানবে না। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ধারাবাহিক হামলায় বাড়ছে হতাহত আর পশ্চিম তীরে দখলদারের সহিংসতা। একই সময়ে ইসরায়েলি রাজনীতিতে উত্তেজনা, 7 অক্টোবরের হামলা তদন্ত ঘিরে চলছে তীব্র বিতর্ক। গাজার দেইর আল বালাহ হতে তীব্র মানবিক সংকট অব্যাহত। নেই খাবার ও বিশুদ্ধ পানি, ওষুধের মজুদও প্রায় শেষ। এমন মানবিক সংকটের মধ্যে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। গাজার দারাজ এলাকায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন। আহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েল শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে।
এরই মধ্যে ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর স্পষ্ট ঘোষণা, গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন বা আন্তর্জাতিক প্রশাসন তারা মেনে নেবে না। জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবেরও তীব্র নিন্দা জানায় তারা। পোল্যান্ড ইউক্রেন রুটের গুরুত্বপূর্ণ রেল লাইনে ভয়াবহ নাশকতার ঘটনায় দেশে নতুন করে নিরাপত্তা আতঙ্ক ছড়িয়েছে। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে কঠোর ভাষায় দোষীদের গ্রেপ্তারের ঘোষণা দেন। বিস্ফোরণে ট্রাকের একটি অংশ উড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পায় যাত্রীবাহী ট্রেনটি। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইউক্রেনকে সাময়িক সহায়তা পাঠাতে পোল্যান্ডের রেল নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার বলছে বিদেশি গুপ্তচর সংস্থার নির্দেশে হামলা হয়ে থাকতে পারে। এশিয়ান কাপ বাছাইয়ের বছরের শেষ ম্যাচে ভারত বাংলাদেশ মহারণ। বিগত দিনে কিছু ভুল হলেও এবার আর তার পুনরাবৃত্তি চান না কোচ হাভিয়ের ক্যাব্রেরা, যদিও তার কৌশল এবং প্লেয়ার সিলেকশন প্রশ্নবিদ্ধ। আর এই সুযোগ কাজে লাগিয়েই জয় তুলে নেওয়ার লক্ষ্যে ভারতের। ভারত জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 8টায়। টুমরো's ম্যাচ অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক, so it's gonna be a match like that. রাগঢাক না করে সোজা সাপটা কথাই বলেছেন জামাল। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি চাপ, সেটা দু দলের জন্যই। তাই নার্ভ ধরে রেখে পারফর্ম করার বিকল্প নেই কারো কাছেই। প্রেশার গেমের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হাভিয়ের ক্যাব্রেরার কৌশল। দলে হামজা সমিতের মতো তারকা থাকার পরও মুনশিয়ানা দেখাতে ব্যর্থ স্প্যানিশ কোচ। উল্টো পজিশন বদল করে ফুটবলারদের স্বাভাবিক ছন্দ নষ্ট করতেও যেন তিনি সিদ্ধহস্ত। যদিও এবার কথা দিয়েছেন হবে না ভুলের পুনরাবৃত্তি। ভারত ম্যাচ জিততে এসেছে, আমরাও জিততে চাই। আসলে সবার লক্ষ্য একটাই। আমি আশা করছি আগে যেসব ভুল হয়েছে এবার আর তার পুনরাবৃত্তি হবে না। পছন্দের ফুটবলার দিয়ে তার গদ বাঁধা কৌশল। যদিও আভাস আছে ভারত ম্যাচ নিয়ে ম্যানেজমেন্টের রয়েছে ভিন্ন পরিকল্পনা। It's an emotional match and it's a big voltage match. Karan, after this match there will be a big gap for the next match for the national team. So if we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. ভারতও এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত জয়হীন। তারাও আত্মবিশ্বাসী ঢাকার মাঠে সে আক্ষেপ মেটানোর। বাংলাদেশকে ভয় ধরানোর জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা রায়ানকে নিয়ে এসেছে তারা, যদিও এখনো মাঠে নামার ছাড়পত্রই মেলেনি তার। পাশাপাশি অনুপস্থিত দলের কয়েকজন তারকা ফুটবলারও। যারা অ্যাভেলেবল আমরা তাদেরই নিয়ে এসেছি। তারা সবাই জানে এটা সিরিয়াস এবং প্রেশার গেম। সবাই প্রস্তুত পজিটিভ রেজাল্টের জন্য। এখন পর্যন্ত মুখোমুখি 32 দেখায় বাংলাদেশের 2 জয়ের বিপরীতে ভারতের 16টি। এই বছর খেলা প্রায় প্রতিটি ম্যাচেই কৌশলে কোথাও না কোথাও ভুল ছিল হাভিয়ের ক্যাব্রেরার, যার ফলে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ এশিয়ান কাপের বাইরে। বছরের শেষ ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। বাড়তি উন্মাদনা যতটুকু সেটা প্রতিপক্ষ ভারত বলেই, যাদের বিপক্ষে 22 বছর ধরে জয়বঞ্চিত বাংলাদেশ। শিলংয়ে যে ভুলটা হয়েছিল ঘরের মাঠে সেই গেরো খুলতে পারবেন তো হামজা সমিতরা? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। 2030 ফিফা বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান হামজা দেওয়ান চৌধুরী, তবে সে পথটা সহজ না, সেটাও স্বীকার করেছেন লেস্টার তারকা। হামজার বিশ্বাস ধাপে ধাপে একদিন সে লক্ষ্য অর্জন করবে লাল সবুজ। তবে মেসি কিংবা রোনালদো নন, হামজা 2026 বিশ্বকাপ দেখতে চান ইংল্যান্ড দলের হাতে। ক্যারিয়ারের এ পর্যায় পর্যন্ত এসেছেন বিভিন্ন কোচের সাহায্য নিয়ে, সেটাও স্বীকার করে নেন দেশের ফুটবলের পোস্টার বয়। ওয়ার্ল্ড কাপ আছে 2026, আনফর্চুনেটলি বাংলাদেশ খেলতে পারছে না, বাট 2030 ওয়ার্ল্ড কাপে 48 টিমস, ডু ইউ থিঙ্ক বাংলাদেশের ওই সম্ভাবনাটা আছে? এখন যেভাবে খেলছে নিশ্চয়ই সামনে আরও ইমপ্রুভ করবে। 30 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে আপনি কি দেখেন কি? ইনশাল্লাহ চান্স আছে, লাইক আমি খালি খাইতেছি অত স্পোর্ট ফুটবল, সো এনিওয়ানের চান্স আছে, বাট আমরা আস্তে আস্তে করে বিশ্বাস করতাম নেক্সট স্টেপ এরপরে নেক্সট স্টেপ, সো আস্তে আস্তে করে বিশ্বাস করতে পারবো আমরা ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপও খামো। আর নেক্সট ওয়ার্ল্ড কাপে হু উইল ইউ সাপোর্ট? লিওনেল মেসি আর্জেন্টিনা আর রোনালদোস পর্তুগাল আর অন্য কোনো টিম?
কার হাতে ওয়ার্ল্ড কাপে জিতলে আপনি উঠলে খুশি হবেন 2026? England. I live there, so I've got so many friends who play for England, and so England win হলে আমি। আপনি ছোটবেলায় যখন ছিলেন ফুটবল তখন প্রফেশনাল শুরু করেন, কোন ক্লাবের খেলা দেখে ভালো লাগতো, কোন ক্লাব সাপোর্ট করতেন, কোন ক্লাব আপনার পছন্দ ছিল ইংল্যান্ডের? আমি লেস্টার আসলাম ফ্রম 8 বছর, সো লেস্টার আমি সাপোর্ট করতাম। আমার মামা, আমার ফ্যামিলি সব আমরা গিয়ে দেখতাম লাইভ ম্যাচ, সো লেস্টার সাপোর্ট করছি। বাট একবারে ছোট থাকতে আমি আর্সেনালের বেশি করে ওয়াচ করছি, আর ভিয়েরা, অনরি, পেরেজ, আসিল, ফ্যাব্রেগাস, সো ওই দুই টিম। You have played under some wonderful coaches, Brendan Rodgers and Joe Morris. কথা হয় আপনার তাদের সঙ্গে, বা তাদের সঙ্গে যখন কাজ করেছেন তারা তো আপনাকে অনেক কিছু শিখিয়েছে, নিশ্চয়ই সেগুলো এখন অনেক আপনাকে হেল্প করছে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে? Different coach, different by help করে, so little bit লইয়া আমি আমার ক্যারিয়ার হেল্প করতে আছে। বাট ওই কত সাকসেস হইলে না আমরা আনলে এরা টেক্সট করে হয় সরি না কংগ্রাচুলেট করে। এনজো মারেস্কা আসলে বাংলাদেশের সাপোর্ট দেখছে আর বিশ্বাস করতে পারছিল না। আমি আর হের ফ্যামিলি ক্লোজ আসলাম, সো এর সঙ্গে টেক্সটের মাঝে মাতি। অনেক ধন্যবাদ হামজা দেওয়ান চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। উত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় দূর থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই জেলা শহরের বিভিন্ন স্থানের পাশাপাশি তেঁতুলিয়ার ডাক বাংলোতে ভিড় করছেন পর্যটকরা। শখায়দারের রিপোর্ট। একদিকে হেমন্তে দেখা মিলছে মাঠ জুড়ে পাকা ধানের সোনালী আভা, অন্যদিকে নীল আকাশে সাদা বরফে ঢাকা পাহাড় চূড়া। দূর থেকে মনে হয় যেন তুলার মতো ভেসে আছে। মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগের পাশাপাশি অনেকে মুঠোফোনে ধারণ করছেন। পঞ্চগড় জেলা শহর সহ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আবারও খালি চোখেই দেখা মিলছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় সোমবার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে জেলার বিভিন্ন স্থানে ভিড় করতে দেখা গেছে পর্যটকদের। ভোরের আকাশে কখনো কালচে, কখনো শুভ্র বরফের রূপ নিলেও দুপুরে সোনালী বর্ণের, বিকেলে লাল ও বেগুনি রঙের আকার ধারণ করে। হিমালয় এই পাহাড়টা আসলে একটু অন্যরকম, সুন্দরভাবে যে প্রকৃতি আজকে দেখা দিল, বিশেষ করে আমরা এখান থেকে একেবারে ক্লিয়ার দেখতে পারছি। অপূর্ব দৃশ্য। আমি কানাডার রকি মাউন্টেনও গেছি, ওখানকার পাহাড় আর এখানকার পাহাড় ডিফারেন্ট। অনেক ভালো লাগলো, বাংলাদেশের থেকেও দেশের বাইরে অনেক ভালো পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তেঁতুলিয়া উপজেলা প্রশাসন বলছে এবার পর্যটকদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিতে চালু করা হয়েছে hotels.gov.bd নামে অনলাইন অ্যাপস। একটা মোবাইল অ্যাপস চালু করেছি, সেটা একই সাথে ট্যুর গাইড হিসেবেও কাজ করবে। আর মোবাইল অ্যাপসের মাধ্যমে বাড়িতে বসেই চাইলে যে কেউ এখানে হোটেলগুলো বুকিং করতে পারবে। প্রতি বছর অক্টোবরের শুরুর দিক থেকে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য উপভোগ করা গেলেও এবার অক্টোবরে তা দেখা মেলেনি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এই ছিল সকালের সময়।